নমস্কার বন্ধুরা, আমাদের এই ইংলিশ ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি পৃথিবী বিখ্যাত ট্র্যাজেডি, ম্যাকবেথ। নাটকটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু তথ্য। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 সালে ও মৃত্যু 1616 সালে। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নাট্যকার, কবি ও অভিনেতা। তিনি ইংরেজি সাহিত্যের মহানতম লেখক হিসেবে বিবেচিত। তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। তাঁর রচনার মধ্যে 39টি নাটক, 154টি সনেট, 3টি দীর্ঘ কবিতা এবং আরও কিছু কবিতা উল্লেখযোগ্য। তার নাটকগুলি পৃথিবীর প্রায় সকল প্রধান ভাষায় ভাষান্তরিত করা হয়েছে। তাঁর লেখা কয়েকটি বিখ্যাত নাটক হল ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, 12th নাইট, কমেডি অফ এরার্স ইত্যাদি। তাঁর লেখা নাটকগুলির 36টি নিয়ে শেক্সপিয়ারের দুজন সহ অভিনেতা ও বন্ধু জন হেমিন্স ও হেনরি কন্ডেল 1623 সালে ফার্স্ট ফোলিও প্রকাশ করেন। এটির মুখবন্ধ ছিল শেক্সপিয়ারের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী বেন জনসনের একটি কবিতা। বেন জনসন শেক্সপিয়ারের প্রশংসায় বলেন, নট অফ এন এজ বাট ফর অল টাইম। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচ্য নাটক ম্যাকবেথ। নাটকটি 1606 সালে প্রথমবার অভিনীত হয় এবং 1603 সালে রাজা জেমস ওয়ানের সিংহাসনে আরোহণের পরে রচিত হয়। ম্যাকবেথ নাটকের গল্পটি স্কটল্যান্ডের। সেই সময়ে স্কটল্যান্ডে একজন রাজা ছিলেন, তার নাম ছিল ডানকান। তার একজন বীর সেনাপতি ছিল, যাকে মানুষ তার মহান বীরত্ব ও যুদ্ধে পারদর্শিতার জন্য খুবই সম্মান করত। সে আবার বৃদ্ধ রাজার নিকট আত্মীয়ও ছিল। সে ছিল ম্যাকবেথ, গ্লেমিসের থেন। ম্যাকবেথ সম্প্রতি নরওয়ের সেনাবাহিনীর সাহায্যপ্রাপ্ত অপর এক বিশাল সেনাদলকে পরাজিত করেছে। সেই বড় যুদ্ধ শেষে স্কটল্যান্ডের দুই সেনাপতি ম্যাকবেথ আর ব্যাঙ্কো ফিরছিল। তখন বাজ পড়ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। পথে অদ্ভুত দেখতে 3টি মূর্তি তাদের রাস্তা আটকে দাঁড়ায়। তাদের মহিলাদের মতো অবয়ব হলেও মুখে ছিল দাড়ি, গায়ে শুকনো কোঁচকানো চামড়া আর জঙ্গলিদের মতো পোশাক। এসব দেখে মনে হচ্ছিল তারা বুঝি এ পৃথিবীর জীব নয়। তারা নাচছিল, গাইছিল, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দি ফগ অ্যান্ড ফিল দি এয়ার। দুই সেনাপতিকে দেখতে পেয়ে প্রথম ডাইনি ম্যাকবেথকে গ্লেমিসের থেন বলে অভিবাদন জানালো। এই অদ্ভুত প্রাণীরা তাকে চেনে দেখে ম্যাকবেথ কিছুটা চমকে উঠল। দ্বিতীয় ডাইনি তাকে কর্ডোরের থেন বলে সম্বোধন করল, যার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। এরপর তৃতীয় জন বলল, এরপর তো তুমি স্কটল্যান্ডের রাজা হয়ে যাবে। খুব অবাক হয়ে গেল ম্যাকবেথ, কারণ এটা জানা ছিল যে যতদিন রাজার ছেলেরা বেঁচে আছে তার সিংহাসনে বসার আশা করা বৃথা। ব্যাঙ্কো ইতিমধ্যে কৌতূহলী হয়ে জানতে চাইল, ডাইনিরা তার প্রিয়তম বন্ধু সম্পর্কে এত কিছু বলে মনের আশার আলো জ্বালালেও তার সম্পর্কে কিছুই বলছে না কেন। ডাইনিরা তখন তার দিকে ফিরে খানিক হেঁয়ালির ভাষায় বলল, ম্যাকবেথের চেয়ে কম অথচ বেশি, খুব একটা সুখী নয় অথচ বেশি সুখী। তারা ভবিষ্যৎবাণী করে বলল যে ব্যাঙ্কো যদিও স্কটল্যান্ডের রাজা হয়ে রাজত্ব করতে পারবে না, কিন্তু তার উত্তরাধিকারীরা রাজা হবে। আর তারপর তারা বাতাসে মিলিয়ে গেল। যা দেখে এই সেনাপতিরা বুঝতে পারল এই ভুতুড়ে বোনেরা আসলে ডাইনি। সেখানেই দাঁড়িয়ে যখন ম্যাকবেথ ও ব্যাঙ্কো তাদের অদ্ভুত অভিজ্ঞতার কথা ভাবছিল, তখন রাজার কয়েকজন দূত সেখানে এসে পৌঁছলো। তাদের ওপর ম্যাকবেথকে কর্ডোরের থেন উপাধি প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল। ঘটনাটা ডাইনিদের ভবিষ্যৎবাণীর সঙ্গে এমনভাবে মিলে গেল যে বিস্ময়ে হতবাক হয়ে গেল ম্যাকবেথ। এবার তৃতীয় ডাইনির কথা মনে করলেই মনের আশা তার বাড়তে লাগলো। ব্যাঙ্কোর দিকে ফিরে ম্যাকবেথ বলল, আমাকে ডাইনিরা যা বলল তা তো অদ্ভুতভাবে মিলে গেল। তুমি কি আশা করছো না যে তোমার সন্তানরা একদিন রাজা হবে? এই আশা, ব্যাঙ্কো উত্তরে বলল, তোমাকে হয়তো এরা সিংহাসনের লোভ দেখাতে পারে, কিন্তু এই অন্ধকারের প্রাণীরা প্রায়শই আমাদের ছোটোখাটো ব্যাপারে সত্যি বলে।
কিন্তু বড় রকমের ছলনা করে। যাই হোক, ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মনের অনেক গভীরে ঢুকে গিয়েছিল। এই ভবিষ্যৎবাণীর কথা সে তার স্ত্রীকে জানালো এবং এও জানালো যে তার খানিকটা ইতিমধ্যেই মিলে গেছে। লেডি ম্যাকবেথ ছিল চরম উচ্চাকাঙ্ক্ষী মহিলা। রক্তপাতের চিন্তায় বিবেক দংশনে পিছিয়ে পড়া ম্যাকবেথকে অসৎ কাজে সে উৎসাহিত করে তুলতে লাগলো। লোভনীয় ভবিষ্যৎবাণীকে সত্য বলে প্রমাণ করার জন্য সে রাজহত্যার চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা চেপে রাখল না। এমন সময়ে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জয়লাভের জন্য ম্যাকবেথকে সম্মান জানাতে রাজা ডানকান তার 2 পুত্র ম্যালকম ও ডোনালবেন অনেক থেন এবং কর্মচারী নিয়ে ম্যাকবেথের প্রাসাদে এসে উপস্থিত হলেন। এক পাহাড়ের ওপরে ম্যাকবেথের সুন্দর প্রাসাদ ইনভারনেস। সেখানকার বাতাস ছিল মধুর ও স্বাস্থ্যকর। প্রাসাদের প্রতিটি খিলান ও কারুকার্য করা স্তম্ভে শোয়ালো আর মার্লেট পাখিরা বাসা বানিয়েছিল। এখানে এসে রাজা খুব খুশি, শুধুমাত্র ম্যাকবেথের প্রাসাদের পরিবেশের জন্য নয়, গৃহকর্ত্রী লেডি ম্যাকবেথের সৌজন্য ও আপ্যায়ন দেখেও। আসলে সে তার স্মিত হাসি ও মন কাড়া আদব কায়দার মোড়কে বিশ্বাসঘাতকতার অভিপ্রায়কে ঢেকে রাখার কৌশল রপ্ত করেছিল। দীর্ঘ পথ অতিক্রম করে এসে রাজা তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলেন। তখন মাঝরাত, পৃথিবীর অর্ধেক তখন ঘুমন্ত, এবং ঘুমন্ত মানুষের মনকে তাড়া করে বেড়াচ্ছে দুঃস্বপ্ন। এই সময় কেবল খুনি আর নেকড়েরা তাদের শিকারের খোঁজে বেরিয়েছে। ঠিক সেই সময় লেডি ম্যাকবেথ জেগে উঠল রাজাকে হত্যার পরিকল্পনা করতে। একজন নারী হয়ে এমন ঘৃণ্য কাজ তার দ্বারা কখনোই সম্ভব হতো না। যদিও তার স্বামীর দয়া মায়ার মতো মানবিক গুণ হত্যাকাণ্ডটি ঘটানোর পরিপন্থী। লেডি ম্যাকবেথ জানত তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য যে ধরনের অপরাধ করার দরকার হয় তার জন্য ম্যাকবেথ প্রস্তুত ছিল না। খুন করার ব্যাপারে ম্যাকবেথের সম্মতি আদায় করলেও তার মতিগতির ওপর তার ভরসা ছিল না। তার ভয় ছিল চরিত্রের নরম মনোভাবের জন্য এই অদম্য উচ্চাশা হয়তো কখনোই পূরণ হবে না। তাই হাতে একটি ছোরা নিয়ে লেডি ম্যাকবেথ গেল রাজার ঘরে। কিন্তু সেখানে গিয়ে ঘুমে আচ্ছন্ন রাজার মুখের সাথে নিজের বাবার মুখের একটা মিল দেখতে পেল। তাই এই কাজে এগোনোর মতো মনের জোর তার আর রইল না। লেডি ম্যাকবেথ ফিরে এলো তার স্বামীর সঙ্গে আলোচনা করতে। সে হত্যার বিরুদ্ধে জোরালো যুক্তিগুলো ভাবতে লাগলো। শুধুমাত্র প্রজাই নয়, ম্যাকবেথ ডানকানের একজন নিকট আত্মীয়। তাছাড়া রাজা এখন তার অতিথি। তার দায়িত্ব অতিথিকে খুনিদের হাত থেকে রক্ষা করা, নিজের হাতে ছোরা ধারণ করা নয়। ম্যাকবেথের মনে পড়ে গেল রাজা হিসেবে ডানকান উদার, ন্যায়পরায়ণ ও প্রজানুরাগী, অভিজাত শ্রেণীর প্রতি স্নেহশীল। তাই তাকে হত্যা করলে প্রজারা দ্বিগুণ উৎসাহে প্রতিশোধ নিতে উদ্যমী হবে। এছাড়া রাজার আনুকূল্যেই সে সমাজে এতটা উঁচু স্থান পেয়েছে, সকলের সম্মান লাভ করেছে। মাত্র একটা খুনে সেই সব সম্মান সে ভাসিয়ে দিতে পারবে না। লেডি ম্যাকবেথ বুঝতে পারল যে মনের এই দ্বন্দ্বের ফলে তার স্বামী আর না এগোনোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু তার এই অসৎ উদ্দেশ্য থেকে সহজে সরে আসার মহিলা সে নয়। স্বামীর কানে সে এমনভাবে মন্ত্রণা দিতে থাকলো যাতে নিজের মনের কথা ম্যাকবেথের মধ্যে ঢুকে যায়। যুক্তির পর যুক্তি খাড়া করে ম্যাকবেথকে বোঝালো যে কাজের শপথ সে নিয়েছিল ম্যাকবেথের কেন সেখান থেকে সরে আসা উচিত নয়, আর কিভাবে এক রাতের কাজ তাদের ভবিষ্যতের দিনগুলির জন্য সার্বভৌম ক্ষমতা ও রাজসুখ এনে দেবে। এমনকি সে তার স্বামীকে কাপুরুষতা ও মানসিক অস্থিরতার জন্য তিরস্কারও করল। স্বামীকে এটাও বোঝালো যে রাজার ঘরে ঘুমিয়ে থাকা মধ্যরক্ষীদের ওপর খুনের দায় চাপিয়ে দেওয়াটাও বেশ সহজ হবে। তাই ম্যাকবেথ ছোরাটা হাতে নিয়ে চুপিসারে অন্ধকার ঘরে, সেখানে ডানকান ঘুমোচ্ছিলেন, প্রবেশ করল। ঘরে যাওয়ার সময় সে দেখল অপর একটি ছোরা শূন্য থেকে ঝুলে রয়েছে, যার হাতলটা তার দিকেই ঘোরানো এবং ছোরার ফলা ও ডগাতে রক্ত মাখানো। ম্যাকবেথ ছোরাটি ধরতে গেলে সেটি বাতাসে মিলিয়ে গেল। এটা শুধুমাত্র তার আসন্ন কাজের পূর্বে এক কল্পনার প্রতিমূর্তি, যা ম্যাকবেথের অশান্ত মস্তিষ্ক থেকে সৃষ্টি হয়েছিল। ভয়কে জয় করে ম্যাকবেথ ডানকানের কক্ষে প্রবেশ করল এবং ছোরার এক ঘায়ে
অসহায় রাজাকে হত্যা করল। ঘর থেকে যেই সে বেরোতে যাবে, ঘুমন্ত এক রক্ষী জোরে হেসে উঠে বলল, খুন। এতে দুজনেই জেগে উঠল, আর একজন বলে উঠল, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। অপরজন আবার উত্তরে বলল, আমিন, আর ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথ নিজেও বলতে চেষ্টা করল, আমিন, কিন্তু কথাটা যেন তার গলায় আটকে গেল। কিছুতেই উচ্চারণ করতে পারল না সে। তার মনে হলো একটা কণ্ঠস্বর যেন বলছে, আর ঘুমিও না। যে নিষ্পাপ ঘুম জীবনকে লালন করে, ম্যাকবেথ সেই ঘুমকেই হত্যা করেছে। গ্ল্যামিস ঘুমকে হত্যা করেছে, তাই কডর আর ঘুমাবে না। ম্যাকবেথ আর ঘুমোবে না। ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলো। সে ইতিমধ্যে ভাবতে শুরু করেছে যে তার স্বামী নিশ্চয়ই লক্ষ্য পূরণ করতে পারেনি। এমন অস্থিরভাবে ম্যাকবেথ ফিরল যে লেডি ম্যাকবেথ তাকে তার সাহসের অভাবের জন্য তিরস্কার করে রক্তমাখা হাত ধুতে পাঠিয়ে দিল, আর নিজে ছোড়াটা নিল রক্ষীদের গালে রক্তের দাগ লাগিয়ে দেওয়ার জন্য, যাতে তাদেরকে অপরাধী বলে মনে হয়। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সবাই জানতে পারল ডানকান হত্যার কথা, এবং ম্যাকবেথ ও তার স্ত্রী যদিও ভীষণ রকম দুঃখের ভান করতে লাগলো। রক্ষীদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকলেও সব সন্দেহ গিয়ে পড়ল ম্যাকবেথের ওপর। ডানকানের দুই ছেলে তখনই পালালো। বড় ছেলে ম্যালকম আশ্রয় নিল ইংল্যান্ডের রাজসভায়, আর ছোট ছেলে পালিয়ে গেল আয়ারল্যান্ডে। এদিকে রাজার মৃত্যুর পর সিংহাসন খালি পড়ে থাকায়, রাজার ছেলেরা না থাকায়, পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ম্যাকবেথ স্কটল্যান্ডের সিংহাসনে বসল। এভাবেই ভুতুড়ে বোনদের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। ম্যাকবেথ ও তার স্ত্রী ডাইনি বোনদের ভবিষ্যৎবাণী ভুলতে পারল না যে ম্যাকবেথ যদিও রাজা হবে, ভবিষ্যতে ম্যাকবেথের উত্তর অধিকারীর বদলে ব্যাঙ্কোর সন্তান রাজা হবে। রাজাকে হত্যা করে রক্তমাখা হাত দিয়ে যে সিংহাসন সে দখল করেছে তা ব্যাঙ্কোর বংশের কেউ ভোগ করবে, এই চিন্তা তাদের অস্থির করে তুলল। তাই তারা স্থির করল ব্যাঙ্কো আর তার ছেলে ফ্লিয়ান্সকে হত্যা করে ডাইনি বোনদের ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণিত করবে। এজন্য তারা একটি ভোজসভার আয়োজন করে ব্যাঙ্কো, ফ্লিয়ান্স সহ সকল মুখ্য থেনদের আহ্বান জানালো। যে পথে ব্যাঙ্কো ও তার ছেলে আসবে, সেই পথে কিছু ভাড়াটে খুনিদের নিয়োগ করে রাখল ম্যাকবেথ। তারা ব্যাঙ্কোর ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যাঙ্কোকে খুন করল, কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে যেতে সমর্থ হলো। এদিকে ম্যাকবেথ ও তার স্ত্রী নিবিড় আন্তরিকতার সঙ্গে সকলকে আহ্বান করল। ম্যাকবেথ সবার সঙ্গে খোলামেলাভাবে আলাপ আলোচনা করতে লাগল, এবং বন্ধু ব্যাঙ্কোর অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করল। দুঃখ প্রকাশ করা মাত্রই ম্যাকবেথ লক্ষ্য করল ব্যাঙ্কোর ভূত ম্যাকবেথের চেয়ারটাতে বসে রয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ম্যাকবেথের মুখ ভয়ে সাদা হয়ে গেল, এবং সে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে ব্যাঙ্কোর ভূতের দিকে একভাবে তাকিয়ে রইল। ফাঁকা চেয়ারের দিকে সে একদৃষ্টে তাকিয়েছিল, যদিও সে ছাড়া লেডি ম্যাকবেথ ও অন্যান্যরা কিন্তু কিছুই দেখতে পেল না। তারা ভাবল এটা ম্যাকবেথের বিক্ষিপ্ত মানসিক অবস্থার প্রকাশ, এবং লেডি ম্যাকবেথ তাকে তিরস্কার করে বোঝালো এটা সেই ডানকানকে হত্যা করার আগে বাতাসে ভাসমান ছোড়া দেখার মতোই একটা কল্পনা। কিন্তু ম্যাকবেথ কারোর কোনো কথাই কর্ণপাত না করে ব্যাঙ্কোর ভূতের দিকে তাকিয়ে রইল, আর তার উদ্দেশ্যে এলোমেলো কথা বলতে লাগলো। গোপন সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ম্যাকবেথের অসুস্থতার অজুহাত দিয়ে লেডি ম্যাকবেথ তড়িঘড়ি অতিথিদের বিদায় জানালো। ম্যাকবেথ ও তার স্ত্রী ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে নিদ্রাহীন রাত্রি যাপন করতে লাগলো। ব্যাঙ্কোর রক্তের চেয়ে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়া তাদের কাছে বেশি অস্বস্তিকরের কারণ হয়ে উঠল। ফ্লিয়ান্সকে তারা ইতিমধ্যেই রাজবংশের উত্তরাধিকারী হিসেবে ভাবতে শুরু করেছে, যার জন্য তাদের সন্তানেরা সিংহাসন থেকে বঞ্চিত হবে। এই চিন্তায় তাদের মনে আর কোনো শান্তি রইল না, এবং ম্যাকবেথ তার জীবনের চূড়ান্ত পরিণাম জানার জন্য সেই প্রান্তরে 3 জন ডাইনি বোনদের সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রান্তরের কাছেই একটা গুহায় তাদের দেখা পেল ম্যাকবেথ, যেখানে তারা তাদের ভবিষ্যৎ জানার জন্য অশুভ শক্তিকে আহ্বানের উদ্দেশ্যে মন্ত্রপাঠের আয়োজন করছিল। তাদের ভয়ঙ্কর উপাদানগুলি ছিল ব্যাঙ, বাদুড়ো সাপ, গোসাপের চোখ, কুকুরের জিভ, টিকটিকির পা, পেঁচার ডানা,
ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত, ডাইনির মমি, হেমলকের মূল, ছাগলের পিত্ত, ইহুদির যকৃৎ এবং মৃত শিশুর আঙুল। এই সব জিনিস একটা বড় কড়াইতে ফুটিয়ে হনুমানের রক্ত ঢেলে ঠান্ডা করা হচ্ছিল। এতে নিজের সন্তানকে খাওয়া এক শূকরীর রক্ত মেশানো হলো। জল্লাদের পানপাত্রে জমা চর্বি নিয়ে তারা আগুনে নিক্ষেপ করল। এই সব কাণ্ড কারখানার মাধ্যমে তারা অশুভ আত্মাদের তাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য করল। ম্যাকবেথ জানতে চাইল তাদের কাছে তার প্রশ্নের উত্তর তারা দিতে পারবে কিনা, নাকি তাদের প্রভুদের ডাকবে। এই সব অদ্ভুত কাণ্ড কারখানা দেখেও একটুও ভয় না পেয়ে সাহসের সঙ্গে বলল, কোথায় তারা? দেখতে দাও আমাকে। তখন ডাইনিরা ডাকলো তাদের প্রভুদের আত্মাকে। সংখ্যায় তারা 3 জন। প্রথম জনকে দেখতে একটি অস্ত্র পরিহিত মাথার মতন। সে ম্যাকবেথকে নাম ধরে ডেকে বলল, 5-এর 10-এর থেকে সাবধান। সাবধান করার জন্য ম্যাকবেথ ধন্যবাদ জানালো তাকে। 5-এর 10 ম্যাকডাফকে হিংসা করত ম্যাকবেথ। দ্বিতীয় আত্মাটি দেখতে রক্তাক্ত শিশুর মতো। ম্যাকবেথকে নাম ধরে ডেকে সে মৃত্যুকে ভয় না পেতে বলল, আর বলল, মাতৃজঠর থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা মানুষকে উপহাস ও তাচ্ছিল্য করতে। সে তাকে সাহসী, নির্মম ও দৃঢ় সংকল্প হতে উপদেশ দিল। তাহলে বেঁচে থাকুক ম্যাকডাফ, বলল রাজা। কেন আর ভয় পেতে যাব তোমায় ম্যাকডাফ? কিন্তু আমি দ্বিগুণ নিশ্চিত হতে চাই তোমার বাঁচা চলবে না। আর তাহলেই আমি মনের এই ভয়কে বলতে পারবো, এসব মিথ্যে এবং বাজ পড়লেও ঘুমোতে পারবো। গাছের ডাল হাতে মুকুট পরা শিশুর মতো দেখতে একটি প্রেত আবির্ভূত হলো। সেও ম্যাকবেথকে নাম ধরে ডেকে কোনো ষড়যন্ত্রের থেকে নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়ে বলল যে ম্যাকবেথ কখনোই পরাজিত হবে না, যতক্ষণ না বার্নামের জঙ্গল ডানসিনেন পাহাড়ের দিকে এগিয়ে আসছে। মাটির গভীরে আবদ্ধ শিকড় উপড়ে কে এই জঙ্গলকে নড়াতে পারবে? ম্যাকবেথ বলল, দেখতে পাচ্ছি আমি স্বাভাবিক আয়ু নিয়েই বাঁচব এবং কখনোই অকাল মৃত্যুর শিকার হব না। কিন্তু একটা কথা জানার জন্য মন ছটফট করছে। দেখো যদি বলতে পারো, ব্যাঙ্কর সন্তান কখনো এ রাজ্য শাসন করতে পারবে কি না? এই সময় কড়াইটা মাটির ভেতরে ঢুকে গেল আর বাজনার সুর শোনা গেল এবং রাজার মতন দেখতে 8টি ছায়া মূর্তি ম্যাকবেথের সামনে দিয়ে চলে গেল, যার শেষ মূর্তিটি ছিল রক্তাক্ত ব্যাঙ্কর। ম্যাকবেথের দিকে তাকিয়ে সে হাসছে। ব্যাঙ্কর হাতে ছিল একটি আয়না, যাতে এমন অনেকগুলি ছায়া মূর্তি দেখা গেল। ব্যাঙ্ক যাদের দিকে নির্দেশ করছিল। ম্যাকবেথ বুঝতে পারল এই মূর্তিগুলো সব ব্যাঙ্কর উত্তরাধিকারী, যারা ভবিষ্যতে স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। মৃদু বাজনার তালে ডাইনিরা নাচতে লাগলো এবং কর্তব্য সম্পাদনের ভঙ্গি দেখিয়ে ম্যাকবেথকে অভিবাদন জানিয়ে বাতাসে মিলিয়ে গেল। ডাইনিদের গুহা থেকে বেরিয়ে ম্যাকবেথ প্রথমেই জানতে পারল 5-এর 10 ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গিয়ে ম্যালকমের সেনাবাহিনীতে যোগদান করেছে, প্রকৃত উত্তরাধিকারী ম্যালকমকে সিংহাসনে বসাবে বলে। রাগে দিশেহারা হয়ে ম্যাকবেথ ম্যাকডাফের দুর্গ আক্রমণ করে বসল। সেখানে ছিল ম্যাকডাফের স্ত্রী ও সন্তানরা, যাদের স্কটল্যান্ডে রেখে ম্যাকডাফ পালিয়েছিল। তাদের নৃশংসভাবে খুন করল। এমন জঘন্য কাজের জন্য রাজ্যের অভিজাতরা তার সংস্রব ত্যাগ করল। অনেকেই পালিয়ে গিয়ে ম্যালকম ও ম্যাকডাফের সেনাবাহিনীতে যোগ দিল, যারা ইংল্যান্ডে সংগঠিত বড় সেনাদল নিয়ে এগিয়ে আসছিল। আর বাকিরা, যারা ম্যাকবেথের ভয়ে সরাসরি অংশ নিতে পারল না, তারাও মনে মনে তাদের সাফল্য চাইছিল। স্বৈরাচারী ম্যাকবেথকে সকলেই ঘৃণা করতে লাগলো। কেউ আর তাকে সম্মান করত না, বরং সকলেই সন্দেহ করত। নিশ্চিন্তে কবরে ঘুমিয়ে থাকা ডানকানকে ম্যাকবেথ হিংসা করতে শুরু করলো। বিশ্বাসঘাতকতা যার চরম সর্বনাশ করেছে। তরবারি, বিষ, ঘরের অশান্তি, বিদেশি কর আদায়, আর কোনো কিছুই তাকে আঘাত হানতে পারবে না। ইতিমধ্যে লেডি ম্যাকবেথ, যে ম্যাকবেথের সমস্ত পাপ কাজে সব সময়ের সঙ্গী ছিল, যার বুকে মাথা রেখে ম্যাকবেথ ভয়ঙ্কর দুঃস্বপ্নের থেকে রেহাই পাওয়ার চেষ্টা করত, যা তাদের দুজনকেই পীড়িত করেছে, সে মারা গেল।
সে অপরাধের বোঝা আর বয়ে বেড়াতে না পেরে এবং ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো রোগে আক্রান্ত হয়ে ভুগে শেষ পর্যন্ত আত্মহত্যা করল। একা হয়ে পড়ল ম্যাকবেথ। জীবনের প্রতি অনীহা এসে মৃত্যু কামনা করতে লাগলো সে। ম্যালকমের সেনাবাহিনীর আগমন তার ভেতরের পুরনো সাহসকে জাগিয়ে তুলল, আর ঠিক করল যুদ্ধক্ষেত্রেই বীরের মতো প্রাণ দেবে সে। ডাইনিদের অন্তঃসার শূন্য ভবিষ্যৎবাণীর কথা তার মনে সাহস সঞ্চার করল, এবং তাদের কথা মনে পড়ল যে মাতৃজঠর থেকে স্বাভাবিকভাবে জন্মানো কেউ তাকে হত্যা করতে পারবে না। ম্যাকবেথ এও বিশ্বাস করেছিল যে বার্নামের জঙ্গল যতক্ষণ না ডানসিনের কাছে এগিয়ে আসছে, কেউ তাকে পরাস্ত করতে পারবে না। তাই ম্যাকবেথ নিজের প্রাসাদের ভেতরে নিজেকে আটকে রাখল আর ম্যালকমের আক্রমণের অপেক্ষা করতে থাকল। অবশেষে এলো একদিন যখন একজন দূত ভয়ে ফ্যাকাশে হয়ে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ালো, কিন্তু কি দেখেছে প্রায় কিছুই বলতে পারছিল না। তাও কোনো রকমে জানালো যে সে বার্নামের জঙ্গলকে এগিয়ে আসতে দেখেছে পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা পাহারা দেওয়ার সময়। মিথ্যুক, ম্যাকবেথ গর্জে উঠে বলল, যদি এটা মিথ্যা হয়, না খেয়ে মরা পর্যন্ত সামনের গাছে ঝুলিয়ে রাখবো তোমাকে। এখন ম্যাকবেথের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। ডাইনিদের ব্যর্থ কথাগুলোর সম্পর্কে বার্নামের জঙ্গল ডানসিনের দিকে এগিয়ে না আসা পর্যন্ত তার হেরে যাওয়ার কোনো ভয় ছিল না। কিন্তু জঙ্গল এখন সত্যি এগোতে শুরু করেছে। যাই হোক, ম্যাকবেথ বলল, যা ও বলছে তা যদি সত্যি হয়, আমাদের অস্ত্র নিয়ে বেরিয়ে পড়া উচিত। এখানে বসে থাকা বা এখান থেকে পালানো কোনোটাই আর নয়। এই জীবনে আমি এখন বীতশ্রদ্ধ, মনে হচ্ছে জীবনের শেষ সীমায় দাঁড়িয়ে আছি। এই বলে সে সমস্ত সৈন্য তার প্রাসাদ পর্যন্ত পৌঁছেছিল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল ম্যাকবেথ। চলমান জঙ্গলের রহস্য এবার সহজেই বোঝা গেল। সেনাবাহিনী যখন বার্নামের জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে আসছিল, একজন দক্ষ সেনাপতির মতো ম্যালকম তার সেনাদের নির্দেশ দিয়েছিল একটা করে গাছের ডাল কেটে তাদের সামনে ধরে এগিয়ে চলতে, যাতে প্রকৃত সৈন্য সংখ্যা গোপন রাখা যায়। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল বার্নামের জঙ্গল এগিয়ে আসছে, আর এটা দেখেই দূত ভয় পেয়ে গিয়েছিল। তাই আত্মাদের কথা এক ভিন্ন অর্থে সত্যি হয়ে উঠল, আর ম্যাকবেথ হারিয়ে ফেলল তার আত্মবিশ্বাস। শুরু হলো ভয়ঙ্কর এক যুদ্ধ, যাতে ম্যাকবেথ ম্যাকডাফের মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত যারাই তাকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করলো তাদের হত্যা করল। তার মনে পড়ল সেই আত্মার সাবধানবাণীর কথা, ফাইফের থেন ম্যাকডাফের থেকে সাবধানে থাকার কথা। ম্যাকবেথ হয়তো যুদ্ধ থেকে পালিয়ে যেত, কিন্তু সারা যুদ্ধক্ষেত্রে যে তাকে খুঁজে বেড়াচ্ছে সেই ম্যাকডাফ তার পথ আটকালো, আর তার ফলে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। ম্যাকডাফ তাকে অত্যাচারী, খুনি, নরকের কুকুর ও শয়তান বলে গালিগালাজ করল, তার স্ত্রী ও নিষ্পাপ সন্তানদের নৃশংসভাবে হত্যা করার জন্য। ম্যাকবেথের মনে পড়ে গেল সেই আত্মাদের ভবিষ্যৎবাণীর কথা, আর তাই নির্ভীকভাবে ঘোষণা করল, আমার জীবন জাদুমন্ত্রে সুরক্ষিত। কোনো নারীর গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মানো পুরুষ তাকে পরাস্ত করতে পারবে না। কথা শুনে ম্যাকডাফ অবজ্ঞা করে বলল যে সে স্বাভাবিকভাবে নারীর গর্ভজাত নয়, কারণ অসময়ে তাকে মাতৃগর্ভ থেকে বের করে আনা হয়েছিল। ম্যাকবেথ তার শক্তি ও মনোবল হারিয়ে ফেলল। বিলাপ করে বলল, ভবিষ্যতে কোনো মানুষ যেন ডাইনিদের হেঁয়ালির কথায় আর মিথ্যা আশ্বাসে বিশ্বাস না করে। যদিও তারা তাদের প্রতিজ্ঞা আক্ষরিক অর্থে পালন করে, কিন্তু এর মধ্যে অন্য অর্থ রেখে দিয়ে আমাদের হতাশ করে। ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করে ম্যাকবেথ। ম্যাকডাফ ঘৃণা ভরে তাচ্ছিল্যের সুরে বলল যে ম্যাকবেথকে তারা বন্দি করে অত্যাচারী এক শাসক হিসেবে দানবের মতো জনগণের সামনে প্রদর্শন করবে। কখনোই না, বলল ম্যাকবেথ, আমি কখনোই এই ছোকরা ম্যালকমের কাছে মাথা হেঁট করব না। এই হতাশার মাঝেও তার শৌর্য জেগে উঠল, আর ঝাঁপিয়ে পড়ল ম্যাকডাফের ওপর। দীর্ঘ লড়াইয়ের পর ম্যাকডাফ তাকে পরাস্ত করে মাথাটা কেটে প্রকৃত তরুণ উত্তর অধিকারীকে উপহার দিল। সাধারণ মানুষ ও অভিজাতদের আনন্দ উল্লাসের ও প্রশংসার মধ্য দিয়ে ম্যালকম স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করল। নাটকটি এভাবেই শেষ হলো।
তাহলে আজকের ভিডিওয় তোমরা শুনলে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি পৃথিবী বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।